একজন প্রার্থীর স্ত্রীকে যেভাবে প্রচারণা করার দায়, তার স্বামীর পক্ষে তিনি প্রচারণা করেছেন, তিনি একজন নামকরা আইনজীবী, তাকে যেভাবে বট বাহিনী যেভাবে আক্রমণ করেছে এবং তার ইলেকশন কমিশন এখানে কোনো স্টেপ নেয়নি। ভোটের আগে ভুয়া সিল উদ্ধার, নেতা পলাতক, পাল্টা অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন, এটাই কি আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশের নির্বাচনে? বিএনপি বলছে এটি গভীর ষড়যন্ত্র এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আর জামায়াত বলছে ব্যক্তি নয়, ব্যক্তি দায়ী এক্ষেত্রে, দল নয়। আর সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে রাষ্ট্র তাহলে কোথায়? আজকের আলোচনায় আমরা সেই সব প্রশ্নের উত্তরই জানতে চাই। নির্বাচন আদৌ সুষ্ঠু পথে আছে কিনা, এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবার চেষ্টা করব। ঠিক শেষ মুহূর্তে নির্বাচন পরিস্থিতি কি, কেমন চলছে, এগুলো নিয়েই আজকে আলোচনা করব। আলোচনার বিষয় ঠিক করা হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমাদের সঙ্গে অতিথি হিসেবে দুজন রয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমার ডান দিক থেকে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং তারপরেই রয়েছেন ফয়জ আহমেদ, প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করব প্রথম প্রশ্ন। ইলেকশনের ঠিক আগেই যেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমরা দেখছি, প্রতিনিয়তই বড় দুই দলের নেতা যারা আছেন তারা একজন আরেকজনকে নানা রকম বাক্যে বা নানা রকম শব্দে জর্জরিত করছেন, কটু শব্দ ব্যবহার করে কথা বলছেন, অভিযুক্ত নানা রকম রয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় অভিযোগ দুই দলই করছে দুইজনকে। এই অভিযোগগুলোর কোনো সত্যতা বা বাস্তব প্রেক্ষাপট কি আপনার দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ কলি আপনাকে, এবং ধন্যবাদ আমার সহ আলোচক জনাব ফয়েজ আহমেদকে। দেখেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা তো একটা চালু টার্ম, আমাদের দেশে আগেও এই টার্ম আলোচিত হয়েছে, এবারও হচ্ছে। তো আমাদেরকে আসলে দেখতে হবে একাডেমিক্যালি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারা করে বা কিভাবে হয়, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে পক্ষ, আমরা দেখি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ প্রধানত দায়ী করা হয় হলো আপনার যারা নির্বাচনটা পরিচালনা করে, ইলেকশন কমিশন তথা গভর্নমেন্ট। এবং আমরা জানি যে আইনত ইলেকশনের সময়ে গভর্নমেন্ট নিরপেক্ষ থাকবে এবং ইলেকশন কমিশনের সহযোগী শক্তি হিসেবে তারা কাজ করবে। অর্থাৎ রাষ্ট্র পুরোপুরি, অর্থাৎ সরকার পুরোপুরি ইলেকশন প্রক্রিয়ায় নিরপেক্ষ থাকবে এবং তাদের কাজ হলো নির্বাচন কমিশনকে লজিস্টিক সাপোর্টটা দেওয়া। এখন তারা নিজেরাই যদি কোনো পক্ষ নিয়ে বা কোনো পক্ষকে জেতানোর জন্য কোনো অনৈতিক পন্থার আশ্রয় নেয়, সেটা প্রযুক্তিগত, সেটা প্রশাসনিক কিংবা অন্যান্য অনেক বিষয়ে প্রভাব বিস্তার ইত্যাদি নানা বিষয়ে যদি সেটা করে থাকে এবং তার মধ্য দিয়ে তারা যদি কাঙ্ক্ষিত ফলটা বের করে নিয়ে আসে, সেটাকেই সাধারণত ইলেকশন ইঞ্জিনিয়ারিং মোটা দাগে বলা হয়ে থাকে। এখন দেখেন কিভাবে এটা হয়ে থাকে। হয়ে থাকে এভাবে যে ইলেকশনের সময় সরকার যদি গোপনে কারো সঙ্গে কোনো সমঝোতা করে থাকে বা ইলেকশন কমিশন যদি কারো হয়ে প্রতিপক্ষের একের পর এক নমিনেশন পেপারগুলো বাতিল করতে থাকে এবং তাদেরকে যদি লেভেল প্লেইং ফিল্ডটা করতে না দেওয়া হয়, এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। আবার অপরদিকে যারা প্রতিদ্বন্দ্বী দল, তারা যদি প্রতিপক্ষকে ভোট করতে না দেয়, তাদের ভোটারদেরকে বাধা দেয় এবং জাল ভোট দেওয়ার নানান আয়োজন করতে থাকে এবং সেটাকে চালিয়ে নেওয়ার জন্য প্রশাসনকে টাকা পয়সা দিয়ে রেডি করে এবং নির্বাচন কর্মকর্তাদেরকে খরিদ করে ফেলে, এবং এটি যদি বাধা দেওয়া না হয়, এগুলো যদি থামানো না যায়, সেটাও এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আবার একই সঙ্গে ভোটটা ঠিক মতো হলো কিন্তু ভোটের ফলাফলটা পাল্টে দেওয়া হলো, এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বলে যেহেতু এবারের নির্বাচন একটা জটিল এবং এক ধরনের ইউনিক সিচুয়েশনের মধ্য দিয়ে ইলেকশনটি হতে যাচ্ছে, নানা ধরনের প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক এই কারণে যে এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে, এই যে ইন্টারিম, এটা পার্টিকুলারলি কোনো দলের সরকার না, আবার সকল দলই তাকে ম্যান্ডেট দিয়েছে, অর্থাৎ সকল দলের ম্যান্ডেট নিয়েই এই ইন্টারিমটা টিকে আছে। ফলে যারা ম্যান্ডেট দিয়েছে তারা প্রত্যেকেই চাইছে তাদের দিকে পাল্লাটা কতটা ভারী করা যায়, এবং এর জন্য একে অপরকে দোষারোপ করার প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। কিন্তু আমরা যদি একেবারে আইডিয়াল জায়গা থেকে, নিউট্রাল জায়গা থেকে যদি আমরা ইলেকশনটাকে দেখি, তাহলে আমরা দেখব যে ভোটের মাঠের কি অবস্থা। ভোটের মাঠে আমরা দেখছি যে নারী প্রার্থীরা তারা বাধার সম্মুখীন হচ্ছে প্রথমেই। কিরকম? তারা দল থেকে তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে না। তার মানে দলের ভিতরে একটা ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে, যাতে করে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী বা ভোটারের 50% নারী হওয়া সত্ত্বেও তারা জুলাই স্পিরিটের বাস্তবতা অনুযায়ী তারা কিন্তু অন্তর্ভুক্তির জায়গায় আসতে পারছেন না। ফলে ইঞ্জিনিয়ারিং একটা কিন্তু হয়েই গিয়েছে এক অর্থে, যে নারী
প্রার্থী এবং নারী ভোটাররা দৃশ্যমানভাবে অনুপস্থিত। জি, ফলে এক্ষেত্রে সরকারের কিছু করার ছিল কিনা? সরকার যেহেতু জুলাই স্পিরিটের প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং সরকার যেহেতু একের পর এক ডায়ালগ করেছে, সরকারের দিক থেকে চাপ প্রয়োগ করার সুযোগ ছিল যে আপনারা তো সকলেই জুলাই স্পিরিটের প্রতি দায়বদ্ধ, তাহলে আপনারা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আপনাদের এই প্রতিফলনটা নৈতিকভাবে, আমি আইনত বলছি না, নৈতিকভাবে এই প্রতিফলন কেন দেখা যাচ্ছে না, এই প্রশ্নটা তো সরকার তুলতেই পারবে, কিন্তু সেই প্রশ্ন তোলা হয়নি। এবং একই রকমভাবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্যে যে পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে রয়ে গিয়েছে, যার জন্য আপনার পরপর কয়েকবার ডেভিল হান্ট বলে অপারেশন হলো, সেই অপারেশনের অস্ত্র উদ্ধারের কাজটা ঠিক মতো হয়নি। যারা করাপ্ট, যে পরিমাণ টাকার ছড়াছড়ি বিভিন্ন জায়গায় হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য, বা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে ইলেকশনকে আরেকভাবে ইঞ্জিনিয়ারিং করার যে চেষ্টা হচ্ছে, যে বট বাহিনী তৈরি করা হয়েছে, সেটার বিরুদ্ধেও কিন্তু ইলেকশন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। ফলে মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের সক্ষমতার জায়গাটি যখন প্রশ্নবিদ্ধ হয়, এটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং এর পার্ট বলেই মনে হয়। এবং আরেকটি ব্যাপার, সেটি হলো বলা হচ্ছে যে এবারে নির্বাচনের ফলাফল গণনা করতে 3 দিন সময় লাগবে, যেটা আগে কখনো ঘোষণা এভাবে হয়নি। ফলে 3 দিন ধরে কি কিছু ঘটতে থাকবে বা কিছু ঘটে যাবে, এই সন্দেহের দানা বাঁধাটা অমূলক কিছু নয়। আমরা একটু ফয়েজ আহমেদের কাছ থেকে শুনি। এই যে শেষ প্রশ্ন দিয়ে শুরু করি, হাসান তারিক চৌধুরী যেটা বললেন যে ইলেকশনের ফল গণনা করতে 3 দিন সময় লাগবে, ওদিকে প্রেস সচিবও বলেছেন এবারে ইলেকশনের গণনা করতে বেশ সময় লাগবে। আবার আমরা এখন শুনতে পাচ্ছি যে এই সরকারের টিকে যাওয়ার সময়সীমা হয়তো আরও বেড়ে যেতে পারে, 6 মাস হয়তো তিনি আরও তার দায়িত্বে থাকতে পারেন, উনি এই চেয়ারে হয়তো বসবেন। কতখানি সত্যি এই কথাগুলো, অথবা এর কোনো ব্যাখ্যা আছে কিনা? জি, আপনাকে আমি আপনার অনেকগুলি প্রশ্ন, সবগুলিতে জবাব দিচ্ছি। তো আপনি যে আলোচনাটা দিয়ে শুরু করেছেন যে সিল উদ্ধার হয়েছে, রাজনৈতিক দলগুলি একে অপরকে ব্লেম করছে, সেখানে আপনার শেষ লাইনটি কি, সে রাষ্ট্র তাহলে কোথায়? দেখুন, এই যে সিল উদ্ধার হওয়া কে করেছে? সিল উদ্ধার হওয়া নিয়ে মামলা করা, ব্যবস্থা নেওয়া কে করছে? রাষ্ট্রই তো করছে। সো রাষ্ট্রের প্রেজেন্স ইজ ক্লিয়ার, রাষ্ট্র তার দায়িত্ব সঠিকভাবে এই জায়গায় পালন করার চেষ্টা করছে। 3 দিন সময় লাগবে, এটা ঠিক ভাই কোথায় পেয়েছেন আমি জানি না, আমি এখন শুনিনি আর কি। 3 দিন সময় লাগবে, এরকম নানান আলোচনা নানানভাবে, উনি যেটা বললেন যে 6 মাস সরকার আরও থাকবে, এটা 3 দিনটা আমার ওরকমই মনে হয়েছে। ফলাফল গণনায় 3 দিন সময় লাগবে, এইটা এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনোভাবে বলেনি। বাট ফলাফল গণনায় এবার খানিকটা সময় বেশি লাগবে আগের তুলনায়, সেটা সরকারের দিক থেকে, ইলেকশন কমিশনের দিক থেকে পরিষ্কার করা হয়েছে। কেন? এবার দেখুন, আপনি একই দিনে 2টো ভোট, আমরা দলীয় প্রার্থীদেরকে বা জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশ নিচ্ছেন তাদের জন্য একটি ব্যালট, সেপারেট ব্যালটে আবার হচ্ছে গণভোট। সো এখানে 2টো ব্যালট, রাইট? অপরদিকে প্রথমবারের মতো বিপুল সংখ্যক ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। এই পোস্টাল ব্যালটের যারা প্রবাসী তাদের জন্য 2টো ব্যালট, একটি গণভোটের সেপারেট ব্যালট, আর একটি হচ্ছে দলীয় পদগুলি বা নির্বাচনের যারা অংশ নিচ্ছেন তাদের জন্য ব্যালট। এই পোস্টাল ব্যালটের আবার বাংলাদেশ থেকে যারা অংশ নিচ্ছেন তাদের ব্যালটটি কিন্তু আবার ভিন্ন। প্রবাসী যে ব্যালটটা, সেখানে নির্বাচন কমিশনের রিজার্ভে থাকা সবগুলি প্রতীক, নির্বাচনী প্রতীক সন্নিবেশিত। আর বাংলাদেশ থেকে যারা পোস্টাল ব্যালটে অংশ নিচ্ছেন, সেক্ষেত্রে যেই আসনের যিনি ভোটার, শুধুমাত্র সেই আসনের ভোটার দিয়েই, ভোটার প্রার্থীদের প্রতীক দিয়েই তৈরি করা ব্যালট। সুতরাং এই টোটাল প্রক্রিয়াগুলি যদি আপনি দেখেন, তাহলে খুব স্বাভাবিক যে খানিকটা সময় বেশি লাগবে। এখন আমাদের দেশের যে রাজনৈতিক বাস্তবতা, এই রাজনৈতিক বাস্তবতায় যেটা হয় যে যখন ভোট গণনা হয়, ভোট শেষে প্রত্যেক প্রার্থীর কিন্তু ওখানে এজেন্ট থাকেন। তারপরেও আমাদের এখানে এই ভোট গণনার সময় নানান গুজব ছড়িয়ে পড়ে। আমরা আর এই সরকার তো শুরু থেকেই নানান ধরনের গুজবকে নানানভাবে ফেস করতে হচ্ছে, তাই না? সো ওই বাস্তবতার জায়গা থেকে যেন কিছুটা সময় বেশি লাগলে সেটা যেন কোনো গুজব সৃষ্টি করতে না পারে, মানুষ যেন অ্যাওয়ার থাকে। কয়েকটা লেয়ার আছে দেখুন, পলিটিক্যাল পার্টি, তাদের ক্যান্ডিডেট, তাদের কর্মী এবং তাদের সমর্থক প্রত্যেকে যদি আগে থেকে অ্যাওয়ার থাকে যে এবার আমার আগের তুলনায় খানিকটা বেশি সময় লাগবে, তাহলে কিন্তু খুব ক্লিয়ার। এই জন্য আগে থেকে এটা বলা যে এই সময়টা কত সময় লাগতে পারে, কিছুটা বেশি।
এটা কত সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে এক এক এলাকায় এক এক রকম। ধরুন ফেনীতে, জি সেটা পরিষ্কার, ওই জায়গাটা পরিষ্কার, এক এক সময় এক এক এলাকায় এক এক রকম সময় লাগবে সেই জায়গাটা। আর 6 মাসের যে প্রসঙ্গটা আপনি বলেছেন এটা খুব ইন্টারেস্টিং। এইটা অনেকটা এরকম যে একটা দুষ্ট চক্র অনেক দিন থেকে একটা তৎপরতার মধ্যে আছে যে ভোট হবে না এই ধরনের প্রচারণায়। এখন আমরা আসলে একদম নির্বাচনের খুব সন্নিকটে, তাই না? এই সময় কি এখন আরেকটা নতুন জিনিস নিয়ে হাজির হলো যে নির্বাচন হয়ে গেলেও এই সরকার আরো 6 মাস ক্ষমতায় থাকবে। এটা একটা মিথ্যা কথা, এটা মানে কোনো সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে ধরুন 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, আমরা বোধ করি যে 12 ফেব্রুয়ারি শেষ রাত মানে 13 ফেব্রুয়ারি ভোরের মধ্যে আনঅফিসিয়াল রেজাল্ট হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে। 14 ফেব্রুয়ারির মধ্যে হয়তো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা বা গেজেট প্রকাশ যেটা বলে সেটা হয়তো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 15 ফেব্রুয়ারি, মানে আমি এটা এমনি ধরে নিচ্ছি আর কি, 15 ফেব্রুয়ারি তাহলে সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তারা শপথ গ্রহণ করবেন। 16 ফেব্রুয়ারি হয়তো সরকার প্রধান বা মন্ত্রিসভা গঠন হবে, রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন। তাহলে সর্বোচ্চ 16 থেকে 17 যদি এভাবেও ধরে নেই আমি, একটু এদিক ওদিকও যদি হয়, এরপরে এই সরকারের থেকে যাওয়ার উপায়টা কি? তাহলে কেন এর উৎপত্তি ঘটলো? বলা হচ্ছে গুঞ্জন যা বলছে, যেরকম আপনি নানা রকম গুঞ্জন শুনেছেন, আমরা যেরকম গুঞ্জন শুনেছি যে ভোটের গণনায় কিছু জায়গায় ভোট গণনা ঝুলে যাবে এবং সেই ঝুলে যাওয়া সংখ্যাগুলোই আসলে পরবর্তীতে সরকারের এই হাইপোথেটিক্যালের উপরে মানে কিছু জায়গায় ভোট গণনা ঝুলে যাবে আর সেটাকে ভিত্তি করে সরকার আরো 6 মাস থেকে যাবে, মানে হাস্যকর আলোচনা। যে কারণে হয়েছে যে জুলাই সনদে যদি ভোট জয়ী হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী সংসদের প্রথম 180 দিন যে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন ওনারা একই সঙ্গে আরেকটা বাড়তি দায়িত্ব পালন করবেন, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদেরও ওনারা সদস্য হবেন। অর্থাৎ স্বাভাবিক সংসদের কার্যক্রমের পাশাপাশি ওনারাই, অর্থাৎ আগামী নির্বাচিত যে সংসদ, সেই সংসদই জুলাই সনদ এই 180 দিনের মধ্যে কিভাবে সংবিধানের সন্নিবেশিত হবে সেটা ঠিক করবেন। এই 6 মাস হচ্ছে তাদেরই বাড়তি কাজ, এই সরকারের কিছু নয়। এই কৃষককে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসলে নাগরিকদেরকে বিভ্রান্ত করছে সেই মানুষগুলি যারা এতদিন নির্বাচন হবে না বলে রব তুলেছিল তারা। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা বিরতিতে যাব। দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন, একটা বিরতির পর আবার আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। আরো একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আলোচনার বিষয় আজকে নতুন বাংলাদেশে, আলোচনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন, আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে যাব। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 2008 সালের পর বাংলাদেশে কোনো যথাযথ নির্বাচন হয়নি এবং নির্বাচনের ঠিক আগে আজকে আমরা একটি পত্রিকা থেকে যেই সংবাদটা শিরোনাম হয়েছে সেই শিরোনাম পড়ে শোনাচ্ছি। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, নির্বাচনী জনসভায় সব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং অভিযোগ করেছেন গুপ্ত সংগঠনের লোকেরা সারা দেশে ভুয়া ব্যালট এবং সিল তৈরি করছে। লক্ষ্মীপুরের ঘটনাই মূলত তিনি বলছেন। এই যে 2008 সালের পর কোনো যথাযথ নির্বাচন হয়নি, আন্তর্জাতিক গণমাধ্যম যে কথাটা বলল, এবারের নির্বাচনের জন্য আমাদের দেশ কতটা প্রস্তুত এই সময় এসে, অর্থাৎ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে, কি মনে করেন? যেভাবে ব্লেম গেম চলছে এবং পরিস্থিতি যা বলছে, বিশেষ করে ভোটের মাঠে প্রার্থীরা, মানে ছোট ছোট দলের প্রার্থীরা কিংবা স্বতন্ত্র প্রার্থীরা, তারা যেভাবে বাধার সম্মুখীন হচ্ছে এবং ভোটারদের মনে ভোট সেন্টারে যাওয়ার ক্ষেত্রে যে নিরাপত্তা পরিবেশ তৈরি করা, সেই জায়গায় যে ইলেকশন কমিশনের ফেলিওর বা অন দ্য আদার হ্যান্ড ইলেকশন কমিশনের পার্ট হিসাবে রাষ্ট্রের যে ব্যর্থতা, ভালো নির্বাচন হচ্ছে এটা তো বলার কোনো সুযোগ নাই। যে 18-র পরে এবারও যে একটি খুব ভালো নির্বাচন হবে সেরকম আলামত দেখা যাচ্ছে না। আরেকটি ব্যাপার হলো যে এবারের নির্বাচনে একটা বড় ভালনারেবল টার্গেট হয়েছে নারীরা। যেমন ঢাকাতে একজন প্রার্থীর স্ত্রীকে যেভাবে প্রচারণা করার দায়, তার স্বামীর পক্ষে তিনি প্রচারণা করেছেন, তিনি একজন নামকরা আইনজীবী, তাকে যেভাবে বট বাহিনী যেভাবে আক্রমণ করেছে এবং তার ইলেকশন কমিশন এখানে কোনো স্টেপ নেয়নি। তো এইভাবে অন্যান্য জায়গায়ও যে নারী প্রার্থীরা বা ছোট ছোট দলের প্রার্থীরা বা স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে যারা কাজ করেন, তারা সব জায়গায় গিয়ে যখন অন্যরকম জালেমদের মুখোমুখি হচ্ছে। তারেক রহমান এত বছর পরে এসে নিশ্চয়ই তার অনেক পরিপক্কতা হয়েছে, তিনি অনেক কিছু বুঝতে পারছেন। আবার তিনি জালেম শুধু লক্ষ্মীপুরে দেখলে তো হবে না, সারা দেশে জালেম খুঁজে বেরোতে হবে। আবার জামায়াতে ইসলাম তারাও কিন্তু অন্য জায়গায় জালেম পয়দা করছে এবং জালেম খুঁজে বেড়াচ্ছে। ভোটারদের অবস্থা তো ত্রাহি, তারা যাবে কোথায়? এবং এর ফলে এবারের ভোটে যেটা আমার আশঙ্কা, যে ভোট কাস্টিং
কম হওয়ার একটা বিরাট একটা ঝুঁকি এখানে রয়ে গিয়েছে। ফলে কিন্তু সরকার তো বলছে এবারে যে কোনো নির্বাচনের চাইতে সবচেয়ে বেশি অংশগ্রহণ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে। সরকার তো তোতা পাখি, সরকারকে তো এটা বলতেই হবে, কারণ তার বৈধতা তো তাহলে আর থাকে না। তিনি সরকার জনগণের কাস্টোডিয়ান, একটা সকল দলের ম্যান্ডেট নিয়ে একটা ইন্টারিম পাওয়ারে আছে, তাদেরকে এটা বলতেই হবে। সরকার যদি বলে নির্বাচন ভালো হবে না, তাহলে আর সরকার থাকে কোথায়? সুতরাং যেটা তার অস্তিত্বের সাথে সম্পর্কিত, সে কারণে তাকে বলতেই হবে তোতা পাখির মতো নির্বাচন ভালো হবে। কিন্তু রাস্তাঘাটে, ভোটের মাঠে এবং আমাদের সর্বোচ্চ আদালতে যখন মামলাগুলো আসে, এই ইলেকশনের বিভিন্ন রিট টিট যখন আমরা করি, তখন তো আমরা চিত্রটার খবর পাই। প্রার্থীরা এসে আমাদেরকে বলে, যারা মামলা করতে আসে তারা বলে যে কিভাবে একটা নির্বাচন কমিশনের সক্ষমতার অভাবের কারণে তারা কিভাবে হেনস্থা হয়েছে। আপনার কি মনে হয় নির্বাচন কমিশনের সক্ষমতা কেন নেই পুরোপুরি? নির্বাচন কমিশনের সক্ষমতা নেই এই কারণে, এটা আমাদের প্রথমত সদিচ্ছার সংকট রাষ্ট্রের দিক থেকে, দ্বিতীয়ত হলো আমলাতন্ত্রের সীমাবদ্ধতা। যেমন ধরেন, আমাদের দেশে একটা নির্বাচন পরিচালনা করার জন্য বছরব্যাপী ট্রেনিং পায় হলো ইলেকশন কর্মকর্তারা, অর্থাৎ জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারা। কিন্তু ঠিক ইলেকশনের সময় তাদের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয় একজন রিটার্নিং কর্মকর্তাকে, যিনি কিনা জেলা প্রশাসক। তিনি এক্সক্লুসিভলি নির্বাচন নিয়ে কাজটা কিন্তু করেন না সারা বছর, তাকে অনেক কাজ করতে হয়। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তাকে যদি রিটার্নিং অফিসার করা হতো, তিনি ওই বিষয়ে দক্ষ, ওই বিষয়ে তার এক্সপার্টাইজ, তিনি কিন্তু অনেক বেশি দক্ষতার সাথে এই কাজটা করতে পারতেন। একজন সাংবাদিককে যদি হঠাৎ করে উঠিয়ে নিয়ে গিয়ে চাল ডালের ব্যবসায়ী বানিয়ে দেওয়া হয়, তিনি কিন্তু সেটা করতে পারবেন না। তিনি সাংবাদিকতা করেই অভ্যস্ত। তো ফলে একটা নির্বাচনকে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য করার জন্য যে ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার, সেটি যে নাই, এটি আমার শুধু একার কথা না, সারা দেশের মানুষই সেটা বুঝতে পারছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড বাইরে রেখেই একটা উঁচু নিচু পরিবেশের মধ্য দিয়ে, লেভেল তো না বরং অনেক উঁচু নিচু, অনেক ব্যবধান, অনেক বৈষম্য, যে বৈষম্য বিরোধিতার কথা বলে জুলাই স্পিরিট হয়েছিল, জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই বৈষম্যের জায়গাটা একেবারেই টাচ করা হয়নি। আমরা একটু জানতে চাই ফয়জ আপনাদের কাছ থেকে, বেশ কিছু প্রশ্ন করলেন হাসান তারিক চৌধুরী। নারীর প্রতি যে অবমাননা, সেই অবমাননা ইলেকশন কমিশন কেন চেপ, রাষ্ট্রই বা কেন কোনো কথা বললো না? লেভেল প্লেইং ফিল্ড আদৌ আছে কিনা এবারে নির্বাচনে? বললেন যে সদিচ্ছার অভাব, মানে রাষ্ট্রের সদিচ্ছার অভাব, যার কারণে ইলেকশন কমিশনের কাছে পুরো ক্ষমতা দেওয়া হয় না। আপনি নিশ্চয়ই একমত হবেন না? আপনি শেষ যেটা দিয়ে শুরু করলেন সেটা যদি বলি ইলেকশন কমিশনের কাছে পুরো ক্ষমতা দেওয়া হয় না, মানে কি? ইলেকশন কমিশন তো এখন পূর্ণ ক্ষমতা ভোগ করছে ইলেকশন কমিশনের। আর কিছু কিছু রেসপন্স আছে যেগুলি ইলেকশন কমিশন করতে পারে, আমি করতে পারি না, সে জায়গায় আমি কথা বলবো না, ইলেকশন কমিশনের দায়িত্ব সেটা। কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলেন, মানুষের মধ্যে ইলেকশন অংশগ্রহণমূলক কিনা সেই জায়গায় যদি বলেন, আমরা তো ইন দ্য মিন টাইম দেখছি ইলেকশন কিছু কিছু পয়েন্টে অলরেডি হিস্ট্রি। ধরুন আপনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা যদি বিবেচনা করেন, আপনি সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলিতে যা হাইয়েস্ট যেই প্রার্থীর সংখ্যা, ক্যান্ডিডেটস, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এবারের নির্বাচনে হাইয়েস্ট ক্যান্ডিডেটের দিক থেকে। অপরদিকে আপনি যদি দেখেন যে রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের এখানে 59টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার মধ্যে 51টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে। এটা হাইয়েস্ট নাম্বার অফ পলিটিক্যাল পার্টিজ আর কন্টেস্টিং ইন দ্য পোলস। সো আপনি এই সমস্ত যে, আর হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা বলেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং জিনিস। লেভেল প্লেইং ফিল্ডের কথা বিবেচনা করলে আমি এটাতে যে আমি সরকারকে যেভাবে প্রতিনিধিত্ব করছি, সেই জায়গার বাইরে গিয়ে যদি আমি একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন নির্বাচন কভার করেছি, পলিটিক্স কভার করেছি, সেই বিবেচনা থেকে যদি বলি, লেভেল প্লেইং ফিল্ডটা আমাদের নির্বাচনী রাজনীতিতে গত 25 বছর 20 বছর এই সময় ধরে খুব পপুলার হয়েছে। এই লেভেল প্লেইং ফিল্ডকে যদি আক্ষরিক অর্থে আপনি বলেন সবার জন্য সমান মাঠ, এটা আসলে ঠিক নয়, ন্যায্যতার মাঠ আসলে। ধরুন গণ অধিকার পরিষদের একজন ক্যান্ডিডেট এক জায়গায় গেলে যে ধরনের রেসপন্স পাবেন, সেখানে তো বিএনপির ক্যান্ডিডেট গেলে বা সিপিবির ক্যান্ডিডেট গেলে সমান হবে না। তো এটা তো বিল্ট ইন জনপ্রিয়তা, এটা তো আসলে ভাঙবার কিছু কিছু জায়গায় আপনি প্রার্থী যদি নিজের ক্যারিশমায়, দল যদি নিজের ক্যারিশমায়, নিজের ক্যাপাসিটিতে পিছিয়ে থাকে, তাহলে আরেকটা বড় দল, তার ক্যাপাসিটি বেশি, তার কমিটিজ বেশি, তার অ্যাক্টিভিটিস বেশি, সেই জায়গায় যদি আপনি সমান বলে প্রত্যাশা করতে থাকেন, বলেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা ওয়াইজ না, এটা রং। আমি বলি যে ন্যায্যতার যে মাঠ তৈরি করা, সেই জায়গায় আপনি এখন পর্যন্ত আমাকে মেজর একটা এলিগেশন দেখান। আবার আমরা যখন আনফরচুনেটলি আমি বললাম যেটা, আমি কিছু জায়গায় রেসপন্স করতে পারি না ডিউ টু মাই জব। হ্যাঁ, আপনি আমরা কখনো কখনো অভিযোগ করার ক্ষেত্রেও বায়াসড হয়ে যাই। কিরকম? ধরুন আপনি একজন ক্যান্ডিডেটের
প্রচারে গিয়ে তার স্ত্রী আক্রান্ত হওয়া, এটা আমার ভাই হয়তো আইনজীবী বলে উনার আইন অঙ্গনের একজনের বিষয়ে বুলিংয়ের কথা বলছেন সোশ্যাল মিডিয়া স্পেসে, সেটা অন্য জায়গায় একজনকে দেখেছি যে প্রচারণা করতে গিয়ে আহত হয়েছেন আরেক দলের বিরোধীদের। এটা তো প্রত্যাশিত না, কোনো অর্থেই প্রত্যাশিত না। এবং আমরা বলবো যে এই আলোচনাগুলি করার ক্ষেত্রে সবাইকে সমানভাবে, আমি যেমন নাগরিক হিসেবে সরকার এবং ইলেকশন কমিশন রাষ্ট্রের কাছ থেকে লেভেল প্লেইং ফিল্ড বলে যে জিনিস প্রত্যাশা করি, নাগরিক হিসেবে আমি যখন অভিযোগগুলি তুলবো আমিও যেন ন্যায্যতার স্পেসটা দিই। আমি না, ওই স্পেসিফিক ওই নারীর বিষয়টা উনি বলেছিলেন, নারীর প্রতি যে অবমাননা হচ্ছেন সেই জায়গা থেকে বলছিলেন। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে, আমি একটা বলেছি। আমি তো ওনাটা অস্বীকার করি, আমি ইভেন এই ডিনায়াল অস্বীকার করা এটা একটা ফালতু প্রবণতা আমাদের সরকারের লোকেরা করে, পলিটিক্যাল পার্টির লোকেরা করে, এর মধ্যে দিয়ে নিজেও কারেকশন হওয়ার কোনো সুযোগ থাকে না, সোসাইটিকে আইডিয়াল কিছু দেওয়ার কোনো সুযোগ থাকে না। আপনি এই যে তীব্রভাবে দেখা, আমি তো মনে করি ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত ইলেকশন কমিশনকে আপনি প্রতিনিয়ত, গভর্নমেন্টকে প্রতিনিয়ত অ্যাকিউজ করতে হবে তার যদি কোনো ফেইলিউর থাকে। অথবা আপনি যদি সেটা না করেন আপনার কাজটা কি, তাই না? আপনি তো প্রশংসা করতে এখানে বসেননি, আপনি এই জায়গাগুলি ধরিয়ে দিবেন। আমি স্পষ্টতই বুঝি, আমি যেটা বলছি যে স্পষ্টতই বুঝি ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি ইজ হিউজ। উনি সক্ষমতার কিছু ঘাটতি নিয়ে কথা বলেছেন, এই আলাপগুলি হওয়া জরুরি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আরো একটা বিরতিতে যেতে চাই। দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন, একটা বিরতি নিব। এই পর্যায়ে সরাসরি আমরা সম্প্রচারিত হচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, চাইলে সেখানে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, থাকুন সঙ্গে। আর একবার আমন্ত্রণ দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন। আলোচনার বিষয় আজকে আলোচনায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। দুজন অতিথি আছেন ফয়েজ আহমেদ এবং সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। কথা বলছিলাম তাদের দুইজনের সঙ্গেই। আমরা আরও একবার আলোচনায় ফিরে যাব। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এবারের নির্বাচন নিয়ে মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের মনে বা চোখে যে স্বপ্ন, একই সাথে তরুণ ভোটারদের যে বাংলাদেশকে বদলে দেওয়ার ইচ্ছা, এই সব কিছুর প্রতিফলন আসলে কেমন ঘটবে একটু আপনার দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আপনি একটা লম্বা সময় বাংলাদেশের উত্থান পতন দেখেছেন, বাংলাদেশের আইনের সাথে সরাসরি আপনি জড়িত। একটু জানাবেন যে এই নির্বাচন আসলেই কি জনগণের যেই ক্ষমতা সেটি ফিরিয়ে দিবে, নাকি শুধু যারা ক্ষমতা চায় তাদের কাছে ক্ষমতা আবারও হস্তান্তর হবে? আমি যদি জুলাই স্পিরিটের দিকে যাই, জুলাই স্পিরিটের মৌলিক জায়গাটা ছিল বৈষম্য বিরোধী সমাজ, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামেই কিন্তু এই আন্দোলনের একটা বড় প্ল্যাটফর্ম। তো তরুণদের কথা যেটি আপনি বলেছেন, তরুণরা তো একটা বৈষম্যহীন সমাজই চেয়েছিল। এখন বৈষম্য কি হতে পারে? বৈষম্য প্রধানত হতে পারে ধনী গরিবের বৈষম্য, বৈষম্য হতে পারে নারী পুরুষের বৈষম্য, বৈষম্য হতে পারে গ্রামের সাথে শহরের উন্নয়ন বৈষম্য। এই যে বৈষম্য বিলোপের জন্য যে ফান্ডামেন্টাল যে ইকোনমিক রিফর্ম প্রপোজাল, এটা কিন্তু কোনো ইশতেহারে দেখা যায়নি। যারা ইলেকশনে পার্টিসিপেট করছে তাদের ঘোষণা থেকে মনে হয়নি যে এখান থেকে বৈষম্য বিলুপ্ত হবে। যদি হতো তাহলে প্রত্যেক অন্তত বলতো যে বাংলাদেশের ওয়ার্কারদের ন্যাশনাল মিনিমাম ওয়েজ 30,000 টাকা হওয়া উচিত। কেউ বলেনি। কেউ বলেনি যে জুলাই সনদের স্পিরিট অনুযায়ী পার্লামেন্টে 33% নারীর উপস্থিতি কায়েম করার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি, সেটা কিন্তু কেউ বলেনি। তো এই যে বৈষম্যকে বহাল রেখে যে ইলেকশন, বরং বৈষম্যকে আরো জোরদার করার জন্য যে ইলেকশন, সেটা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যে প্রত্যাশা বা তরুণদের যে প্রত্যাশা, একটা আধুনিক বিজ্ঞান মনস্ক, একটা যুক্তিবাদী, একটা মুক্ত বুদ্ধির বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, সেই জায়গায় কিন্তু যাচ্ছে না। আমরা যেন তেন উপায়ে ক্ষমতায় যাওয়ার যে নোংরা দৌড় আগে লক্ষ্য করেছি, এবার দৌড়টা আরো সহজ, কারণ এই ক্ষমতার আরেকটা ভাগিদার পতিত সরকার যারা ছিল তারা আজকে নাই। ফলে এই দৌড়টা কারো কারোর জন্য খুব সহজ হয়ে গিয়েছে, এবং তারা একে অপরের সাথে এক ধরনের ব্লেম গেমে লিপ্ত। একজন নিজেকে আবার নতুন করে স্বাধীনতার ঘোষণার নতুন ন্যারেটিভ জাতির সামনে হাজিরও করেছে। ফলে আমরা এক ধরনের পারভার্ট পলিটিক্যাল সিচুয়েশন, এক ধরনের বিকৃত রাজনৈতিক সংস্কৃতি এখানে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সমস্ত হেরিটেজগুলোকে, সমস্ত অর্জনগুলোকে ম্লান করে দেওয়া হচ্ছে, যে কারণে মৃত্যুর 92 বছর পরে এসেও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কাফের মুরতাদ বলা হচ্ছে একজন ফিজিক্সের অধ্যাপকের দ্বারা। তো এই যে বিকৃত পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো কাম্য ছিল না। জুলাই স্পিরিট তো তা বলে না। জুলাই স্পিরিট তো অন্তর্ভুক্তির কথা বলেছিল। তো যেখানে অন্তর্ভুক্তিই নাই, যেখানে অন্তর্ভুক্তির বদলে তার উল্টোটা করা হচ্ছে, সেখানে এই নির্বাচন কোনো ন্যায্যতা দিতে পারবে বলে আমার মনে হয় যে জনগণের মধ্যে সেই আশাবাদটা তৈরি হয়নি। আরেকটি জায়গা, সেটা হলো গণভোট। আমরা দেখলাম এবারের গণভোটে সরকার একটা পক্ষ নিয়েছে। সরকার যেখানে নিরপেক্ষ থাকার কথা ছিল, জনগণ ঠিক করবে
যে সে হা ভোট দেবে না না ভোট না ভোট দেবে, দেবে। কিন্তু সরকার নিজেই হা ভোটের পক্ষে প্রচার করছে। হতে পারে হা খুব ভালো জিনিস, কিন্তু ভালো বা মন্দ ডিসাইড করার দায়িত্ব তো জনগণের। কিন্তু সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আপনি দেখবেন, বিভিন্ন সংস্থা দেখবেন, তারা হা দিলে বাংলাদেশকে পাল্টে যাবে ইত্যাদি তারা বলছে। যদিও সেটা এবং আইনগত এটা বাধা আমি রয়েছে। একজন সংবিধানের ছাত্র হিসেবে মনে করি এটা সংবিধান পরিপন্থী। কারণ এই ভোটারদের মধ্যে তো এমন লোকও আছে যারা না ভোট দেবে, তাহলে সে না ভোটের যে ট্যাক্সের টাকা, পাবলিক মানি, সেই টাকা কি ব্যয় হচ্ছে না এই হা ভোটের প্রচারে? ফলে নৈতিকভাবে কি রাষ্ট্র ওই না ভোটের পক্ষের যে ভোটার তাদের পাবলিক মানি এই প্রচারণায় খরচ করতে পারে? পারে না। ফলে এই ধরনের একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্য দিয়ে যে গণভোট, যে নির্বাচন হচ্ছে, যেখানে অনেক সংখ্যা, অনেক ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা, এগুলো রেখে যে নির্বাচন হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা দুশ্চিন্তার বিষয়। তারপরে আমরা চাইবো দেশটা অন্তত একটা লেজিটিমেট একটা নির্বাচিত সরকার আসুক, একটা দুর্বল গণতন্ত্র আস্তে আস্তে শক্তিশালী গণতন্ত্র হয়ে উঠুক। জি, ধন্যবাদ আপনাকে ফয়েজ আহমেদ। বেশ কিছু প্রশ্ন নিশ্চয়ই হাসান তারিক চৌধুরীর কথায় আপনি পেয়ে গেছেন। তার সঙ্গে সংযুক্ত প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে এবং আর মাত্র 6 দিন পরেই শেষ হবে নির্বাচনী প্রচারণা। সার্বিক জায়গা থেকে আমরা একটু জানতে চাই, নিশ্চয়ই তথ্য তো দেয়াই আছে, আমরা সরাসরি জেনে এসেছি এতদিনে সরকারের প্রস্তুতি কেমন, নতুন করে একটু জানাবেন কি আমাদের সরকারের এই নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কেমন এবং কতখানি তৈরি? জি, দেখুন, আপনি এর ঠিক আগের ব্রেকে যাওয়ার আগে আমরা যে আলোচনা করছিলাম সেখানে একটা বিষয় আপনি মেনশন করেছিলেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট হয়েছে 2008-এর যে ইলেকশন, জি, তারপরে সম্ভবত সবচেয়ে বেশি মানে একটা ভালো ভোটে দিয়ে যাচ্ছে। 2008-এর ইলেকশনের সময়ও কিন্তু মানে 1000 ভোট কেন্দ্রে 80% থেকে 100% ভোট কাস্ট হয়েছে। তার মানে ওইটা নির্ভেজাল ভোট বলা যায় না। সেই সমস্ত বিবেচনা যদি করি, এইবারের নির্বাচনটায় ত্রুটি ঠেকানো এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার নানানমুখী পদক্ষেপ নিয়েছে। দেখুন, আমাদের এক্সিস্টিং যতগুলি রিসোর্সেস আছে, সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্য এবার মোতায়েন থাকছে ইলেকশনের সময়, সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকছে, আনসার মোতায়েন থাকছে, সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে, হেলিকপ্টার স্ট্যান্ড বাই থাকছে প্রয়োজনের ক্ষেত্রে। সুতরাং সরকারের হাতে যত রিসোর্সেস আছে, যত এফার্ট দেওয়ার মতো আছে, সরকার সব নিয়ে প্রস্তুত। এখন বিষয় হচ্ছে একটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন, রাষ্ট্রের এই যে এত সব আয়োজন, এগুলি আসলে যথেষ্ট নয়। পলিটিক্যাল পার্টিগুলির এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি প্রার্থীর আচরণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমাদের এই সরকারের যাবতীয় সকল ব্যবস্থা, ইলেকশন কমিশনের ব্যবস্থা এবং পলিটিক্যাল পার্টিগুলি যদি রেসপন্সিবল হয়, 24-এর অভ্যুত্থানের পরে যদি মনে করে যে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রায় যেতে চাই, এটাকে মিন করে, তাহলে আমরা একটা ভালো নির্বাচন পেতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দিয়েছেন। নতুন বাংলাদেশের আয়োজনের একদম শেষ পর্যায়ে আমরা, আগামী নির্বাচন হোক সকলের নির্বাচন, যেখানে সকল প্রার্থী সমানভাবে অংশগ্রহণ করতে পারবে, সকল ভোটার তাদের ভোটাধিকার সমানভাবে প্রয়োগ করতে পারবে, সেই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব দর্শক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকে।